জোন ট্রেডারে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি উইকলি ব্রেকডাউন। আজ উইকলি ব্রেকডাউন করার আগে আমরা কিছুটা মার্কেট সম্পর্কে জানবো। তো আজকে আমরা আমাদের বিষয় হলো মার্কেট স্ট্রাকচার কিভাবে আমরা তৈরি করব। মানে সবথেকে বড় যে প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচারটা ঠিকঠাকভাবে বুঝতে পারি না। কখন মার্কেট ইন্টারনাল পজিশনে আছে আর কখন মার্কেট এক্সটার্নালে গেছে সেটা আমরা ঠিকঠাকভাবে ফাইন্ড করতে পারি না বলেই কিন্তু আমাদের ট্রেডগুলো সঠিক পথে যায় না। তো ঠিক আছে, আমি এখানে একটা ছোট্ট করে স্কিমেটিক ডায়াগ্রাম তৈরি করে রেখেছি, যেটার দ্বারা আমরা বোঝার চেষ্টা করব যে মার্কেট কিভাবে কাজ করে। তো এখানে দেখে নিচ্ছি যে মার্কেট ওপর থেকে নিচের দিকে আসছে, ওপর থেকে নিচের দিকে আসছে। একটা নির্দিষ্ট জায়গার পরে মার্কেট আবার ওপরের দিকে যাচ্ছে। তো এখানে যদি দেখি তাহলে কিছু জায়গাতে বস বলে লেখা আছে আর কিছু জায়গাতে চোচ বলে লেখা আছে। তো এই বস কথাটার অর্থ হচ্ছে পিওএস, বস কথাটার অর্থ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে মার্কেট কি করে? সবসময় হয় ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে, না হলে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে। তবেই আমরা বুঝতে পারি যে মার্কেট হয় কন্টিনিউশন করছে, না হলে রিভার্সাল হয়েছে। বস ব্যবহার করা হয় কন্টিনিউশনের জন্য, আর চোচ ব্যবহার করা হয় যখন মার্কেট রিভার্স করে বা রিভার্সাল তৈরি হয়, তখনই কিন্তু একটা চোচ তৈরি হয়। তো এবারে যদি বস হতে গেলে বসের নিয়ম কি? বস হওয়ার জন্য নিয়ম কি আছে? তো বস হওয়ার জন্য নিয়ম হচ্ছে যে বস হতে গেলে আমরা আইডিএম পড়েছি। তা মার্কেটকে প্রথমে কি করতে হবে? সব থেকে কাছের যে আইডিএম, সব থেকে কাছের যে আইডিএম, সেই আইডিএম এর উপর কোনো একটা ক্যান্ডেলের হাই বা লোকে, সেটা একটা উইকও হতে পারে। তো কোনো একটা ক্যান্ডেলের উইকের হাই অথবা বডি গিয়ে অবশ্যই এই আইডিএম এর ওপরে ক্লোজ হতে হবে। তারপর যখন মার্কেট নিচে এসে কোনো একটা ডন লিকুইডিটি, মানে আমাদের কাছে এখানে যেটা ছিল এটা তখনও পর্যন্ত ডিওএল হিসেবে ছিল। ঠিক আছে, যখন মার্কেট এদিক থেকে উপরের দিকে যাচ্ছিল তখন এটা আমাদের কাছে ডিওএল ছিল, রাইট? তো এই ডিওএল কে যতক্ষণ পর্যন্ত মার্কেট ভেঙে না আসছে, অর্থাৎ আইডিএম এর ওপরের পার্টটা নেওয়ার পর যখন মার্কেট ব্রেক করে ডিওএল ব্রেক করে নিচে আসলো, ততক্ষণ পর্যন্ত এটা ড্র অ্যান্ড লিকুইডিটি ছিল, যতক্ষণ পর্যন্ত মার্কেট এটাকে ব্রেক করেনি। কিন্তু যখন মার্কেট এটাকে ব্রেক করলো তখন এটা বস তৈরি হলো, এবং তখন আমরা এই ডিওএলটাকে মুছে এটাকে বস হিসাবে দেখব। আর সবসময় এই যে সুইংগুলো তৈরি হচ্ছে, সুইংয়ের এইখানে দেখুন আমি একটা আর্ট তৈরি করেছি। তার কারণ হচ্ছে এটা আমাদের কাছে সবসময় কিন্তু এটা লো, মানে আমাদের সুইংয়ের কোন পজিশনটার ক্ষমতা সব থেকে বেশি, এটা ছিল কিন্তু স্ট্রং, অনেক স্ট্রং। এটা কিন্তু লো, মানে একে ভাঙার সম্ভাবনা খুব বেশি ছিল। আবার যখন এখানে এলাম তখন এটাকে ভাঙার সম্ভাবনা বেশি মার্কেটের। আবার যখন এখানে এলাম তখন মার্কেটের এটাকে ভাঙার সম্ভাবনা বেশি। আবার যখন এখানে এলাম তখন এটাকে মার্কেটের ভাঙার সম্ভাবনা বেশি ছিল। তাহলে আমাদের দুটো জিনিস দেখতে হবে। এক হচ্ছে যে মার্কেটের যে ট্রেন্ড আসছে, তাহলে মার্কেটের যখন আইডিএম এর ওপরে কোনো উইক অথবা বডি ক্লোজ হওয়ার পর মার্কেট যখন আবার সেদিকে নেমে আসে বা উপরের দিকে যায় এবং পুরো বডি ক্লোজ করে, তখন আমরা সেটাকে বস বা চোচ বলছি। মানে অবশ্যই কিন্তু আইডিএম এর উপরে মার্কেটকে যেতেই হবে। সেটা একটা ক্যান্ডেলের উইকও যদি হয় তাহলেও ঠিক আছে, কিন্তু অবশ্যই যেতে হবে। এখানে একটা কথা বলে রাখি, তো এইখানে বস তৈরি হলো, কিন্তু এটা হায়ার লো বা এটা লোয়ার লো হলো কিনা সেটা কনফার্ম হবে। অর্থাৎ এটা আমরা হায়ার লো অথবা এটাকে আমরা তখনই লোয়ার লো বলতে পারবো। এটার কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা চাইলে বস আমরা কি বললাম যে আইটিএম এর ওপরের উইক অথবা বডি ক্লোজ হলেই এবং তারপর যখন সেটা ডিওএল এর নিচে এসে বডি ক্লোজ করে দিচ্ছে তখন আমরা সেটাকে বস বলছি। এটা একদম ক্লিয়ার হয়ে গেল। কিন্তু বস তৈরি হলেই কিন্তু এটা হায়ার লো বা হায়ার হাই, বা এটা লোয়ার লো বা লোয়ার হাই হবে না। এটার জন্য ক্রাইটেরিয়া কি? যদি হায়ার লো এবং লোয়ার লো হতে হয়,
মানে অর্থাৎ এই দুটো, এটা যে হায়ার পজিশন, এটা যে লোয়ার পজিশন, এটা যদি আমি মার্কিং করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই যখন রিভার্সাল বা পুলব্যাক হচ্ছিল তখন আইডিএম এর ওপরে একটা ক্যান্ডেলকে ক্লোজ হতে হবে। বস হওয়ার জন্য কন্ডিশন কি ছিল? যে আইডিএম এর ওপরে একটা উইক অথবা ক্যান্ডেল, যে কোনো কিছু একটা ক্লোজ হলেই হবে। কিন্তু যদি আমাকে হায়ার লো বা হায়ার হাই মার্কিং করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আইডিএম এর ওপরে একটা বডি ক্লোজ হতে হবে, এবং ডিওএল এর নিচে, অর্থাৎ সব থেকে যে লোয়েস্ট যে পয়েন্ট ছিল বা হাইস্ট যে পয়েন্ট ছিল তারও নিচে এসে মার্কেটের একটা বডিকে ক্লোজ করতে হবে। তবেই আমরা এখানে এইচএল অথবা এলএল লিখতে পারবো। ঠিক আছে? অর্থাৎ এখানে যদি বলি, তাহলে আমাদের এখানে এখানকার এখানে কোথাও না কোথাও একটা আইডিএম তৈরি হয়েছিল। এইখানে ধরে নিচ্ছি এইখানে আমার আইডিএম ছিল, ধরে নিচ্ছি। তাহলে এই আইডিএম এর ওপরে মার্কেটের একটা, যদি মার্কেট একটা জাস্ট স্পাইক লাগিয়ে নিচে চলে আসে, তাহলে সেটা বস হলো, কিন্তু এইচএল হলো না। বুঝতে পারলাম? আইডিএম এর ওপর দিয়ে যদি একটা স্পাইক লাগিয়ে নিচে চলে আসে, তাহলে সেটা এইচএল হলো না, শুধু একটা বস তৈরি হলো। কিন্তু যদি আইডিএম এর ওপরে একটা ক্যান্ডেলের বডিও ক্লোজ করে, আবার এখানে যে ডিওএল ছিল তার নিচে এসেও যদি মার্কেট একটা বডি ক্লোজ করে, তখন এখানে আমাদের এইচএল লেখা হবে, অর্থাৎ হায়ার লো, এবং লোয়ার লো পজিশনটা আমরা তখন পারফেক্ট ভাবে পেলাম। তাহলে এর পরের ক্ষেত্রেও যদি দেখা যায় যে মার্কেট হয়তো দেখা যাচ্ছে যে আহ, এই জায়গাতে গিয়ে আইডিএম ব্রেক করেছে, এখানে গিয়ে আইডিএম ব্রেক করেছে, তাহলে ব্রেক করার পরে মার্কেট এখানে দেখা যাচ্ছে জাস্ট একটা উইক ক্লোজ করেছে, কিন্তু কোনো বডি ক্লোজ করেনি। তাহলে কিন্তু এখানে আমরা এইচএল বা এখানে নিচে আমরা লোয়ার লো লিখবো না। তাহলে কি হলো, এর পরেরটাতে চলে গেলাম। তো পরেরটাতে আমরা ধরে নিচ্ছি যে এখানে মার্কেট একটা আইডিএম কে ক্রস করেছে এবং তারপরে মার্কেট নেমে এসছে। তাহলে এখানেও যদি দেখি যে মার্কেট এখানে এসে এই, যেখানে আমাদের বস তৈরি হওয়ার কথা ছিল তার নিচে কিন্তু কোনো বডি ক্লোজ করেনি। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে মার্কেট একটা উইক লাগিয়ে উপরে উঠে গেছে, তাই এটা কিন্তু আর বস তৈরি হয়নি। এখানে যেটা বস লেখা আছে এটা তার জন্যই, এগুলোতে সলিড কালার দেওয়া হলেও এটাতে আমি ডট ডট ব্যবহার করেছি এই কারণেই, তার মানে এটা কিন্তু বস তৈরি হয়নি। তাহলে কি তৈরি হয়েছে? এটা বাস্তবে এখন একটা লিকুইডিটি তৈরি হয়েছে, রাইট? এরপরে মার্কেট উপরে গেছে। মার্কেট উপরে যাওয়ার পরে কি হয়েছে, যে আমাদের আইডিএম এর পেছনে যেটা সব থেকে বড় সুইং, তাকে যখন মার্কেট ব্রেক করলো, আইডিএম এর পেছনে যেটা সব থেকে বড় সুইং পজিশন ছিল, যেটা সব থেকে ওপরের পজিশন ছিল, যখন এটা বস করে দিল, তাহলে এটাই ছিল আমাদের প্রোটেক্টেড হাই। তো মার্কেট যখন সেই প্রোটেক্টেড হাইকে ভেঙে ওপরে উঠবে, তবেই চোস তৈরি হবে, এবং প্রোটেক্টেড হাইকে ভেঙে অবশ্যই একটা বডি ক্লোজ করতে হবে। জাস্ট একটা উইক ক্লোজ করে দিয়ে মার্কেট নিচে চলে এলে তখন কিন্তু এটা লিকুইডিটি পজিশনে চলে যাবে, এটা কিন্তু তখন আর চোচ তৈরি হবে না। তাহলে চোচ তৈরি হওয়ারও কন্ডিশন কিন্তু আমরা পেয়ে গেলাম। অবশ্যই মার্কেটকে আগের যে প্রোটেক্টেড হাই ছিল, আগের যে প্রোটেক্টেড হাই ছিল, তার মানে এইখানে যদি কোনো একটা ছোট্ট সুইং মতো পজিশন থাকতো, তাহলে সেটা কিন্তু হতো না, সেখান থেকে কিন্তু চোচ তৈরি হতো না, সেটা হতো ইন্টারনাল চোচ। আমাদের যদি অরিজিনালি এই টাইম ফ্রেমের চোচ দেখতে হয়, তাহলে এইটা ছিল আমাদের চোচের পজিশন, এইটাই একমাত্র চোচের পজিশন এখনো পর্যন্ত যে জায়গা ছিল। তাহলে এইটাকে মার্কেট যতক্ষণ পর্যন্ত ভেঙে ওপরে একটা বডি না ক্লোজ করবে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কোনো চোচ তৈরি হয়নি। ঠিক আছে? তাহলে অবশ্যই মার্কেটকে আগের যে প্রোটেক্টেড হাই ছিল বা আগের যে প্রোটেক্টেড লো ছিল, তাকে তার ওপরে বা নিচে গিয়ে একটা ক্যান্ডেলের বডি ক্লোজ করতে হবে, তবে কি গিয়ে আমরা সেটাকে একটা ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে ধরবো। তাহলে তিনটে জিনিস আমি আজকে খুব ভালো করে ক্লিয়ার করে দিলাম। একটা হচ্ছে বস হতে গেলে যে কন্ডিশন লাগে, তার আগে লেফট হ্যান্ড সাইডে যে আইডিএম ছিল তার উপরে কোনো একটা ক্যান্ডেলের উইক বা বডি ক্লোজ করলেই সেখানে আমরা সেটাকে বস হিসাবে ক্যালকুলেশন করব। কিন্তু যদি আমাদেরকে বসের উপরে হায়ার হাই বা হায়ার লো বা লোয়ার হাই বা লোয়ার লো লিখতে হয়, তাহলে অবশ্যই
বসের ওপরে লেফট সাইডে যে আইডিএম আছে তার উপরে মার্কেটকে অবশ্যই ক্যান্ডেলের বডি ক্লোজ করতে হবে, এবং নিচেও এসে ডিওএল এর নিচে একটা বডি ক্লোজ করতে হবে। অর্থাৎ নিচে বা উপরে দুটো জায়গাতেই কিন্তু আমাদের বডি ক্লোজ ম্যান্ডেটরি, তবেই আমরা হায়ার হাই হায়ার লো লিখতে পারবো। তার আগে পর্যন্ত কিন্তু এটা বস হতে পারে, মার্কেটের জন্য একটা সুইং পয়েন্ট তৈরি হতে পারে, কিন্তু সেটা হায়ার হাই বা হায়ার লো সেটা নির্ধারণ করবে কিন্তু যদি লিকুইড আইডিএম এর উপরে ক্যান্ডেলের লো অথবা হাই ক্লোজ হয়। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার করে নিলাম চোচো কি হলো। চোচ হলো কি আগের যে প্রোটেক্টেড হাই ছিল বা আগের যে প্রোটেক্টেড লো ছিল তার উপরে মার্কেটকে গিয়ে অবশ্যই ক্যান্ডেল ক্লোজ করতে হবে, অবশ্যই ক্যান্ডেলের বডি ক্লোজ করতে হবে। এবং আমি এখানেও আরো একটা ছোট করে পরিষ্কার করে বলে রাখি, সেই চোচটাকেই আমরা ভ্যালিড ধরি যদি দুটো ক্যান্ডেল মার্কেটের ওপরে, মানে যে প্রোটেক্টেড হাই পয়েন্ট ছিল তার উপরে ক্লোজ হয়, তাহলে সেটাকে আমরা ভ্যালিড চোচ হিসাবে ধরবো। মানে ওই চোচটা ফেক চোচ হওয়ার সম্ভাবনা কম থাকলেও। আর এই চোচটা ফেক হওয়ার সম্ভাবনা খুব বেশি যেটার ওপরে একটা মাত্র ক্যান্ডেল ওর উপরে ক্লোজ হলো, আবার পরের ক্যান্ডেলটাই ভেঙে নিচে চলে এলো, তাহলেও কিন্তু এটা একটা ফেক চোচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, এখন যেহেতু মার্কেটে এটাকে চোচ করে উপরে উঠে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে কি হলো, আমরা এখনকার এইটা প্রোটেক্টেড লো হিসাবে মার্কিং করে দিলাম। অর্থাৎ মার্কেটে যেটা সব থেকে লো পয়েন্ট ছিল সেটা এখন আমাদের কাছে প্রোটেক্টেড লো হয়ে গেল। ঠিক আছে? এরপরে মার্কেট উপরে গেছে। এবার দেখুন, আগে যেগুলো নিচের দিকে আমি আর্কগুলো লাগিয়েছিলাম এখন সেটা উপরের দিকে করে দেওয়া হয়েছে। তার কারণ এখন এই দিকটা দুর্বল, মার্কেট এটাকেই বারবার ব্রেক করে উপরের দিকে উঠতে থাকবে, কারণ মার্কেটের যেহেতু ট্রেন্ড এখন চেঞ্জ হয়েছে, ডাউন ট্রেন্ড থেকে মার্কেট এখন আপ ট্রেন্ডের দিকে যেতে শুরু করেছে। তাহলে এখন ওপরের পোর্শনগুলো এখন দুর্বল, নিচের পোর্শনগুলো স্ট্রং অর্থাৎ প্রোটেক্টেড। ঠিক আছে? তাহলে প্রথমে আমার এটা প্রোটেক্টেড হয়ে গেছে, নিচে একদম যেটা নিচে ছিল। এরপরে কি হলো, মার্কেট উপরে গেল, চোচকে ভেঙে মার্কেট বেশ কিছুটা উপরে গিয়েছিল, তারপরে মার্কেট আবার নিচে এসছে। তারপরে যখন মার্কেট আবার উপরে উঠে বস তৈরি করলো, তার মানে কি হলো, এই বসের তলায় যেটা সব থেকে নিচের পয়েন্ট ছিল সেটা এখন আমার কাছে প্রোটেক্টেড হয়ে গেল। এরপরে মার্কেট আবার একটা নতুন করে বস তৈরি করেছে, এবং তারপরে আবার মার্কেট রিট্রেস করেছে। ঠিক আছে? তাহলে এই যে রিট্রেস তৈরি হয়েছে এবং এখানে যে বস তৈরি হয়েছে, তার মানে মার্কেট কিন্তু অবশ্যই অবশ্যই হয় এখানে, না হলে ওপরে, না হলে কোনো একটা না কোনো জায়গাতে কিন্তু অবশ্যই একটা আইডিএম কে ব্রেক করেছে। এবং এই যে আইডিএমটা ব্রেক করেছে সেটা যদি শুধুমাত্র উইক দিয়ে ব্রেক করে থাকে তাহলে এটা বস তৈরি হবে, আর যদি এটা বডি দিয়ে তৈরি করে থাকে তাহলে এটা আমাদের কাছে হায়ার হাই এবং এটা আমাদের কাছে হায়ার লো হিসাবে গণ্য হবে। ঠিক আছে? তাহলে এখানে একটা আইডিএম তৈরি হচ্ছে, এখানেও নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো একটা আইডিএম ছিল। ঠিক আছে? সেটাকে ব্রেক করে মার্কেট এসেছে, মার্কেট আসার পরে আবার উপরে এটাকে ব্রেক করেছে, তাই আমরা এটাকে বস বলে লিখছি। তাহলে আইডিএমই কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচারে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এরা গতদিন আমি বুঝিয়েছিলাম যে আইডিএম কিভাবে তৈরি হয়, সিঙ্গেল ক্যান্ডেল দিয়েও তৈরি হতে পারে, অর্থাৎ সিঙ্গেল ক্যান্ডেল হোক, টু ক্যান্ডেল হোক, অথবা দুইয়ের বেশি ক্যান্ডেল হোক, যেই হোক না কেন তাদেরকে অবশ্যই তাদের আগের যে ক্যান্ডেল ছিল তার লো ব্রেক করতে হবে। এটাই হচ্ছে আইডিএম হওয়ার শুধুমাত্র কন্ডিশন, আইডিএম তৈরি হওয়ার একটাই মাত্র কন্ডিশন, যেটা আগের যে ক্যান্ডেল, মানে যেখান থেকে আমরা আইডিএম হিসেবে ধরতে চাইছি সেই ক্যান্ডেলের যে আগের ক্যান্ডেলটা আছে তার উইককে অবশ্যই ব্রেক করতে হবে, তবেই আমরা সেটাকে একটা ভ্যালিড আইডিএম হিসেবে ধরবো। ঠিক আছে? সেটা একটা ক্যান্ডেল হতে পারে, দুটো ক্যান্ডেল হতে পারে, দুইয়ের বেশি ক্যান্ডেলও হতে পারে। এরপরে দেখছি মার্কেট উপরে গিয়েছিল, উপর থেকে আবার নিচে রিট্রেস করতে শুরু করলো, রিট্রেস করতে শুরু করলো, করতে 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 দেখা যাচ্ছিল কি এর আগে কি হচ্ছিল, আমরা যখন এটা বস হলো তখন এটাকে আমরা প্রোটেক্টেড হাই হিসেবে, সরি প্রোটেক্টেড লো হিসেবে ধরেছিলাম। কিন্তু মার্কেট যখন এটাকে ভেঙে আবার নিচে চলে এলো, তাহলে এটা কিন্তু প্রোটেক্টেড লোটা সরে গিয়ে এই মুহূর্তে এটা চোচ হয়ে গেল, আর প্রোটেক্টেড লোটা এখন প্রোটেক্টেড হাই হিসাবে উপরে চলে গেল। অর্থাৎ মার্কেটের এই পজিশনকে এখন ভাঙার সম্ভাবনা কমে গেল, মার্কেট এখন আপ ট্রেন থেকে ডাউন ট্রেনে কনভার্ট হয়ে গেল। আশা করছি এটুকু আমি বোঝাতে পেরেছি যে মার্কেটের স্ট্রাকচার কিভাবে তৈরি করা হয়। এরপরে আমরা কাজ করতে 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 আরো ভালো করে এই সম্পর্কে বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে এখন চলা যাক আমরা যে উইকলি গোল্ডের যে অ্যানালাইসিস করছি সেটা একটু দেখে নেওয়া যায়। তো যাই হোক, শুরু করছি তাহলে আমরা ডেলি দিয়ে। তো ডেলিতে এখনো পর্যন্ত গোল্ডের সেরকম কিছু
লক্ষ্য করা যাচ্ছে না। গোল্ড যে পজিশনে ছিল সেই পজিশনেই বলতে পারি এখনো পর্যন্ত আছে গোল্ডের। তার মানে উইকলিতে তো সেম একই পজিশনই থাকবে, এটা নিয়ে কোনো দ্বিমত আমাদের থাকা উচিত নয়। তাহলে এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি, তাহলে গোল্ড কারেন্ট সময়ে গোল্ডের সব থেকে নিচের পয়েন্ট হচ্ছে এটা ডেলিতে। আমরা সবসময় চেষ্টা করব কারেন্ট পয়েন্ট নিয়েই কাজ করতে, কারেন্ট জিনিসটাকে ধরে নিয়েই কাজ করতে গেলে আমাদের সব থেকে বেশি সুবিধা হয়। এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি, গোল্ড এখানে একটা ডেলিতে ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল। এই জায়গাতে গোল্ড একটা ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল ডেলিতে। তো এই ফায়ার ভ্যালু গ্যাপকে কিন্তু গোল্ড এটা ওয়ান ডে, রাইট, ওয়ান ডে এর একটা ফায়ার ভ্যালু গ্যাপ এটাকে তৈরি করেছিল, এবং গোল্ড এটাকে সুন্দর করে ট্যাপ করে মার্কেট আবার ওপরের দিকে যেতে শুরু করে। এবং তারপরে গোল্ড এখানে কিন্তু একটা মার্কেট কিন্তু এখানেও একটা ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল ডেলিতে। আমরা আজকে একটু ডেলিতে ডিপ অ্যানালাইসিস করার চেষ্টা করব, কারণ মার্কেট কি করতে চাইছে সেটা জানাটা খুব জরুরি। ঠিক আছে, তাহলে মার্কেট প্রথমে এই আগের ফায়ার ভ্যালু গ্যাপটাকে টাচ করে উপরে গেল, আবারও এসে টাচ করলো, টাচ করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেম আবারও একটা দুটো ক্যান্ডেল উপরের দিকে যাওয়ার পরে এবার সেকেন্ড টাইম যে ফায়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়েছিল তাকে ট্যাপ করে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং এই জায়গাতে যদি লক্ষ্য করি, মার্কেট এখানেও কিন্তু একটা ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল। ঠিক আছে, এইটা একটু বড় করে নিই ভালো করে দেখা যাওয়ার জন্য। তাহলে আমি যেটুকু শিখিয়েছিলাম বা বলেছিলাম যে মার্কেটকে যদি ওপরে বা নিচে যেতে হয় তাহলে অবশ্যই সেদিকের একটা ফায়ার ভ্যালু গ্যাপ দরকার। তাহলে গোল্ড কিন্তু ডেইলিতে এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এখানে একটা, যদি একটু লক্ষ্য করি তাহলে এইখানে যে ফায়ার ভ্যালু গ্যাপটা ছিল এটাকে ব্রেক করে নিচে এসেছিল, আবার মার্কেট এখানে ফায়ার ভ্যালু গ্যাপটাতে ধাক্কা খেয়ে আবার নিচে আসছে। তাহলে বাস্তবে বারবার বারবার ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে ঠিকই, কিন্তু তাকে কোনো রকমের ভালো কিছু তৈরি করে মার্কেট যেতে পারছে না। তো যাই হোক, আমরা এদিকগুলো থেকে এখন সরে যাব, তার কারণ হচ্ছে যেহেতু বাইয়ের ফায়ার ভ্যালু গ্যাপ বারবার তৈরি হচ্ছে, তাহলে মার্কেটের এখনো পর্যন্ত বাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এখানেও কিন্তু মার্কেট একটা ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে বাই সাইডে, রাইট কিনা? এটা এখানেও একটা ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, এখানেও একটা এফভিজি তৈরি করেছে ডেলি। তা এগুলো যতগুলোই আমি নিয়েছি সবকটাই হচ্ছে ডেলি ফায়ার ভ্যালু গ্যাপ। ওকে, আচ্ছা। এরপরে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের ড অন লিকুইডিটি আছে, এখানে আমাদের ড অন লিকুইডিটি আছে, এবং সব খুব কাছে যদি ড অন লিকুইডিটি দেখি তাহলে সেটা এখানে আছে। ঠিক আছে, মার্কেটের এই মুহূর্তে যদি লিকুইডিটি নেওয়ার, ডেলিতে লিকুইডিটি নেওয়ার কোনো জায়গা থাকে তাহলে সেটা হচ্ছে এখানে, এখানে একটা ড অন লিকুইডিটি আছে। আর যদি আমি তর্কের খাতিরে ধরি তাহলে এখানে একটা ড অন লিকুইডিটি আছে ডেলিতে। তাহলে ডেইলিতে এই মুহূর্তে মার্কেট খুব চপি, ভীষণ চপি জায়গাতে চলে এসেছে। সারা 1 2 3 4 5, অর্থাৎ 5 দিনে মার্কেট জাস্ট এইখান থেকে এইটুকুই যাতায়াত করেছে, তার বাইরে কিন্তু মার্কেট আর কোনো দিকে যায়নি। অতএব যেটাকে আমাদের বলা হয় কি রেঞ্জ তৈরি হওয়া, এটা আজকের দিনে মার্কেট, এখন মার্কেট যেটা তৈরি করছে এটা অরিজিনালি রেঞ্জ, খুব ভালো রেঞ্জ তৈরি করেছে। অর্থাৎ মার্কেট এইখান থেকে কোনো একদিকে বাস্ট করবে। সেটা কোন দিক, সেটা আমরা এখনো পর্যন্ত নর্মালি চোখে দেখে যেটুকু দেখতে পাচ্ছি এই এই তাহলে এদিকে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু এখনো পর্যন্ত ডেলিতে সব থেকে বেশি আছে। এবং বারবার যেহেতু মার্কেট এখানে ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, তাহলে ডেলিতে যাওয়ায় এটাকে ভাঙতে পারছে না, কিন্তু মার্কেট একে টাচ করলো উপরে গেল, আবার এখানে এখানে হয়েছে একে টাচ করলো উপরে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে মার্কেট ডেলিতে এটাকে কয়েকদিনের মধ্যে এটাকে ব্রেক করে উপরে যাবে, অর্থাৎ এই ড্র অন লিকুইডিটিটা, রাইট। তাহলে আমাদের এই মুহূর্তে ড্র অন লিকুইডিটি কোনটা, এইটা। ওকে, ডিওএল এটা মার্কেট উপরের দিকে যাবে বলে আমরা আহ, আশা করতে পারি। ডেলিতে ড্র অন লিকুইডিটি এটা হিসেবে ধরে রাখবো, এই লিকুইডিটিটা মার্কেট নেওয়ার জন্য যাবে।
ঠিক আছে, এখন ডেইলিতে মোটামুটি তো আমরা দেখে নিলাম, তাহলে আমরা এবার চলে যাই যে 4 ঘন্টাতে কি হচ্ছে দেখে নিই একটু। তো 4 ঘন্টাতে যদি যাই, আমি কোনো এই মুহূর্তে কোনো সাপ্লাই জোন বা ডিমান্ড জোন লাগাচ্ছি না, আমরা একদম আজকে লিকুইডিটি কনসেপ্ট নিয়েই কাজ করার চেষ্টা করছি। তো 4 ঘন্টাতেও যদি দেখি, তাহলে 4 ঘন্টাতে মার্কেট কি করেছিল, এখান থেকে আগের যে হাই ছিল, মার্কেট কি করলো, এই হাইটাকে এইখানে ব্রেক করে ওপরে উঠেছিল, ঠিক আছে? আমরা চেষ্টা করব এইগুলো একটু নিখুঁত করে করার। তো মার্কেটে এটা ভেঙে উঠেছিল, তাহলে আমি আজকেই আজকেই যে উদাহরণ দিচ্ছিলাম, আহ, যে ফেক চোচ আর স্ট্রং চোচ হওয়ার, তাহলে এখানে দেখি এই এই লিকুইডিটিটাকে ভেঙে যখন মার্কেট এখানে উঠেছিল, প্রথমে লিকুইডিটি সুইপ করে নিচে এসেছিল। আর তারপরে মার্কেট পরেরটা একটা আইডিএম তৈরি করলো, বলতে পারি যে এটা আগের ক্যান্ডেলের লোটাকে নিয়ে আবার গিয়ে মাঝখানে থেকে গেল, একটা ইনসাইড বার মতো করে থেকে গেল। তারপরে গিয়ে একটা সবুজ ক্যান্ডেল ভেঙে ওপরে উঠলো, কিন্তু পরের ক্যান্ডেলটাই আবার সঙ্গে সঙ্গে ভেঙে নিচে চলে এলো। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম যে মার্কেট যদি এটাকে ক্লোজ করে উপরে উঠে চোচ তৈরি করে, তাহলে আমাদের সেই চোচটা সব থেকে গ্রহণযোগ্য হয় যদি এর উপরে আরো একটা ক্যান্ডেল ক্লোজ হয় অন্তত পক্ষে। কিন্তু এখানে মার্কেট কি করলো, তার পরের ক্যান্ডেলেই আবার এটাকে ব্রেক করে নিচে এসে ক্লোজ করে দিল। তাহলে এইটা কি হলো, বাস্তবে এটা চোচ হয়েছিল, ঠিক আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটাকে চোচ ধরতেই হবে, ঠিক আছে। কিন্তু এটা আমাদের কাছে কিন্তু ফেক চোচের দিকে, মানে ফেক চোচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তাই দেখো মার্কেট একদম হাইলি, খুব বড় রিট্রেসমেন্ট নিয়েছে, ঠিক আছে। এবং আমরা সবসময় মনে রাখবো কি, যেটা আগেও আমি বলেছিলাম যে মার্কেট যদি মার্কেট যদি এই যে 38.2 এর নিচে রিট্রেস করে, 38.2 এরও নিচে এসে রিট্রেস করতে থাকে, তাহলে আমরা ভাবতে পারি কি এটা ডিপ রিট্রেসমেন্টের দিকে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট যদি ফিবোনাচি 38 38.2 বা 0.382 এর নিচে এসে মার্কেট যদি ক্লোজ দেয়, তাহলে আমরা ভেবে নেব কি যে মার্কেট ডিপ রিট্রেসমেন্টের দিকে যাচ্ছে, মানে মার্কেটের এখান থেকে আরো ভালো রিট্রেস করার সম্ভাবনা আছে। এবার যদি দেখি যে এটা তো লেগ তৈরি হয়েছিল এখান থেকে, তাহলে আমি এখানটুকুতে ধরলাম কেন, ফিবোনাচি ধরলাম কেন, কারণ আমরা একটা একটা লেগকে ধরি সব সময়, ঠিক আছে। তো যখন এটাকে ধরেছিলাম, আমি যদি ওখান থেকে ওটাতেও নিই সেটাও কোনো ক্ষতিকারক নয়, ওটাও ঠিক, ঠিক আছে। এটা এখান থেকে এটা এটা বা আমরা এখান থেকে এটাকে ধরতে পারি, তাহলে সেম এটাও কি করলো, প্রথমে কিন্তু এটাকে কিন্তু কোনো ডিপ, এইখান থেকে যদি এইটা নিই, মার্কেট যখন এইখান থেকে উপরে গিয়েছিল, আবার আমি এখান থেকে এটাকেও ধরতে পারতাম, ঠিক আছে। তাহলে যখন যখন 38.2 এর নিচে এসে যখন মার্কেট বডি ক্লোজ করলো, তাহলে আমরা ধরতে পারি কি যে এটা আরো ডিপ রিট্রেস হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আবার যদি দেখি যে মার্কেট এখানে গেল, তাহলে দেখো এটা কিন্তু 38.2 এর নিচ থেকে ঘুরে উপর থেকে এখানেই জাস্ট এটাকে টাচ করে উপরের দিকে চলে গিয়েছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে বলছিল যে আমি ডিপ রিট্রেসমেন্টে যেতে চাইছি না, কিন্তু মার্কেট আবার এখানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট আবার নিচে এলো, 38.2 এর নিচে বডি ক্লোজ করলো, তাই আরো নিচে এলো, তারপর মার্কেট আবার উপরের দিকে গেল, ঠিক আছে। এটা নিয়ে আমরা পরে একদিন কোনো কথা বলবো, আমরা যেখানে এখন চেষ্টা করছিলাম যেটা বোঝার সেটা বুঝিনি। যাই হোক, তাহলে 38.2 একটা রিট্রেসমেন্ট চেক করার জন্য, পুল ব্যাক আর রিট্রেসমেন্টের মধ্যে যে পার্থক্য বলছিলাম, যদি 38.2 এর উপরে মার্কেট থেকে যায় তখন কিন্তু আমরা ভাববো যে এটা একটা পুল ব্যাক হয়েছে। আর যদি আমরা 38.2 এর নিচে এসে মার্কেটকে ক্লোজ করতে দেখি, তাহলে আমরা বলবো এটা একটা রিট্রেসমেন্ট হয়েছে, এবং এটা একটা ভালো রিট্রেসমেন্টের দিকে মার্কেটের যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে এবারে যদি আমরা 4 ঘন্টাতে দেখি, তাহলে 4 ঘন্টাতে এখানে কিন্তু একটা চোচ তৈরি হয়েছিল, তারপর মার্কেট একটা ডিপ রিট্রেসমেন্ট নিয়েছিল, অর্থাৎ এই পুরো লেগটাকে যদি আমরা ফিবোনাচিতে ফেলি, এই পুরো লেগটাকে যদি আমরা এখন ফিবোনাচিতে ফেলি, তাহলে ও কিন্তু 68.18 থেকে উঠে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। তাহলে আমি বারবার বলছি যে মার্কেট কিন্তু নাটক করতে থাকে, এখানে মার্কেট সেই নাটকটাই করে চলেছে। ও কিন্তু ওর মূল লক্ষ্য কিন্তু এখানে যাওয়া, ঠিক আছে। 4 ঘন্টাতে দেখে আমরা বলছি, ডেলিতেও দেখে বললাম যে মার্কেটের ওপরে এই ড্রন লিকুইডিটিতে যাওয়ার সম্ভাবনা মার্কেটের অনেক বেশি, কারণ এটা কিন্তু একটা চোচ, ফেক হোক আর যাই হোক, এটা কিন্তু একটা চোচ তৈরি হয়েছিল, এবং মার্কেট কিন্তু এটাকে ক্রস করে ফেলেনি। অর্থাৎ মার্কেট যদি এদিকে
নেমে এসে এখানে চলে আসতো, তাহলে কিন্তু আমরা ভেবে নিতাম যে মার্কেট মার্কেট যদি এত দূর চলে আসতো, তাহলে আমরা ভেবে নিতাম যে এটা এখানে আবার যেহেতু রেড সোর্স তৈরি হয়ে গেছে, তার মানে মার্কেট সেলে কনভার্ট হয়ে গেছে। তো মার্কেট কিন্তু সেলে কনভার্ট হয়নি, মার্কেট ঠিকঠাকভাবেই রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা ভেবেই নিতে পারি যে এটা উম, একটা ডিপ রিট্রেসমেন্ট হয়েছিল, এবং মার্কেট আস্তে 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 করে সেই রিট্রেসমেন্ট জোন থেকে আস্তে আস্তে করে মার্কেটের যেদিকে যাওয়ার দরকার সেদিকে কিন্তু মার্কেট যাচ্ছে। এবং এখানে যদি আমরা দেখি যে এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারনালি লোয়ার হাই, এখানে একটা ইন্টারনালি লোয়ার হাই তৈরি করছে, এবং এখানে ঠিক আছে হাই পজিশন গুলো কিন্তু তৈরি করছে। এবার দেখা যাক মার্কেট কি করে। আমাদের কথা মতো তো মার্কেট কখনোই চলে না, মার্কেট সবসময় আমাদেরকে ট্র্যাপ করার চেষ্টা করে, ঠিক আছে। তো এই মুহূর্তে যদি আমরা 4 ঘন্টাতে দেখি, তাহলে 4 ঘন্টাতে সব থেকে ভালো পজিশন হচ্ছে এখানে একটা ভালো, এটা আমাদের ডেলি ফায়ার ভ্যালু গ্রাফ ছিল, এটাকে সরিয়ে দিচ্ছি, এটাকেও সরিয়ে দিচ্ছি, কারণ নাহলে সমস্যা করে দেবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি কি মার্কেট এই যে লাস্ট ফায়ার ভ্যালু গ্যাপটা ছিল, এই যে ফায়ার ভ্যালু গ্যাপটা ছিল, একে ট্যাপ করে মার্কেট উপরের দিকে উঠতে শুরু করেছে, ঠিক আছে। এই ফায়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট ট্যাপ করে উপরের দিকে উঠতে শুরু করেছে, এবং মার্কেট এখানে একটা ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল। একটু ভালো করে লক্ষ্য করি, এই জিনিসগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে আমাদেরকে দেখতে হয়। এখানেও কিন্তু মার্কেট একটা ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল, এবং যেটাকেও মার্কেট ট্যাপ করে উপরের দিকে উঠেছে। তো গতদিন আমি বলেছিলাম কি আমাদের এখানে একটা সাপ্লাই জোন ছিল, তাকে মার্কেট এসে সুন্দর করে ট্যাপ করেছে, এবং এখানকার যে লিকুইডিটিটা, এই পজিশনের যে লিকুইডিটি ছিল, কেন এটাকে আমরা লিকুইডিটি জোন হিসেবে ধরবো, তার কারণ এখানে কিন্তু টু ক্যান্ডেল রিভার্সাল হয়েছিল পারফেক্ট ভাবে, টু ক্যান্ডেল রিভার্সাল হয়েছিল একদম পারফেক্ট ভাবে, আগের যে ক্যান্ডেল ছিল তার নিচে মার্কেট ক্লোজ হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু টু ক্যান্ডেল রিভার্সাল, টু ক্যান্ডেল রিট্রেসমেন্ট, পুল ব্যাক, তার যদি আমরা ধরতে পারি এটা কিন্তু পারফেক্ট ভাবে হয়েছিল, এবং এটা আইটিএম নয়, সরি, এটা আমাদের কাছে একটা লিকুইডিটি। তাহলে মার্কেট কিন্তু এই লিকুইডিটিটা নিয়ে উপরের দিকে উঠতে শুরু করেছে। তাহলে মার্কেট এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট এই ইন্টারনালি এখান থেকে এখানে এসছে, এরপরে এখানে যাওয়ার সম্ভাবনা, তার মানে এই ডিওএলটা মার্কেটের ফার্স্ট টার্গেট হবে। ওকে, তাহলে আমাদের কাল পরশুর দিকে টার্গেট মার্কেটের এইটা। ওকে, এইটা হচ্ছে শর্ট টার্মের ডিওএল। কেন বুঝতে পারছি, তার কারণ এখানেও আমাদের কাছে একটা সাপ্লাই জোন তৈরি করে দিয়েছে মার্কেট 4 ঘন্টাতে, এটা একটা সাপ্লাই। ওকে, তাহলে এটা আমাদের কাছে একটা সাপ্লাই জোন, সরি ডিমান্ড জোন। আমি এই সাপ্লাই আর ডিমান্ডকে একটু মাঝে মাঝেই গুলিয়ে ফেলি, বলে মানে ভুল বলে ফেলি, এটা হচ্ছে ব্যাপার। তো এটা আমার কাছে একটা 4 ঘন্টা ডিমান্ড জোন। তো একে একে মার্কেট অলরেডি কিন্তু ট্যাপ করেছে, ট্যাপ করে মার্কেট উপরের দিকে উঠতে শুরু করেছে। তাহলে মার্কেটে এরপরে আবার কি করেছে, এখানে আবার একটা ডিমান্ড জোন ছেড়ে গেছে, এখানে একটা ডিমান্ড জোন ছেড়ে গেছে, ঠিক আছে। এটা আমরা উপর পর্যন্ত নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা মাথা মানে উইক টু উইক করতে পারি, অথবা বডি টু উইক করতে পারি। মানে ডিমান্ড বা সাপ্লাই ড্র করার নিয়ম হচ্ছে উইক টু উইক, ঠিক আছে। তাহলে এখানে এইটা হচ্ছে উইক ছিল, এই রেড ক্যান্ডেলটা, আর সব থেকে নিচের যে উইক কোনটা, সেটা নিচের এই গ্রিন ক্যান্ডেলটা নিচে। তাই তাই এটা কখনো এই রেড পর্যন্ত আসবে না, এটা আসবে অবশ্যই এইখান পর্যন্ত, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। আর না হলে আমরা কি করব, যেদিকে ডিমান্ড তৈরি করছি তার বডি, বডিটা কোথায় ক্লোজ হয়েছিল, এখানে। তাহলে বডি টু উইক অথবা উইক টু উইক, ঠিক আছে, যেটাতে যার সুবিধা হবে এটা। তাহলে আমি এটাও নিতে পারি, তাহলে এটাও আমার কাছে একটা 4 ঘন্টার ডিমান্ড জোন মার্কেট ছেড়ে গেছে। ওকে, যে মার্কেট আবার উপরে উঠেছে, উপরে উঠে এখান থেকে মার্কেট আবার রেটেস করতে শুরু করেছে, এবং টু ক্যান্ডেল অলরেডি রেড দিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই দুটো ক্যান্ডেল কিন্তু আগের ক্যান্ডেলটার লোকে ব্রেক করেনি। ওকে, তাহলে এটা কিন্তু কোনো পুলব্যাকও নয়, কোনো আইডিয়ামও নয়, কোনো রিট্রেসমেন্টও নয়, কিছুই নয়, ঠিক আছে। তাহলে এর পরে এখান থেকে মার্কেট এখানে ড্রপ করে উপরে যেতে পারে, অথবা এখানে টাচ করে মার্কেট উপরে যেতে পারে, ঠিক আছে। এই মুহূর্তে আমরা 4 ঘন্টাতে, এটাও 4 ঘন্টা, 4 ঘন্টার আমরা যে জায়গা পেলাম সেটা এটা। এবারে আমরা দেখছি 1 ঘন্টায় কি হতে পারে, ঠিক আছে। তো দেখা যাক
1 ঘন্টাতে যেটা দেখা যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি একই অবস্থা, 4 ঘন্টার মতোই জায়গা দেখা যাচ্ছে। তো এখান থেকে যদি দেখতে পাই, এখান থেকে একটা আমরা চোজ পেয়েছি। ঠিক আছে, তো মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে উপরের দিকে যাওয়ার 1 ঘন্টাতেও চেষ্টা করছে। ঠিক আছে, তো এই মুহূর্তে আমাদের কিন্তু তাহলে দেখতে গেলে যে একদিন, 4 ঘন্টা এবং 1 ঘন্টা, তিনটাতেই কিন্তু আমরা আমাদের মার্কেটের সেম ডাইরেকশনে পেয়েছি। অতএব যদিও বা মার্কেট এই জায়গা থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে পড়তে শুরু করেছে, কিন্তু এখান থেকে, ঠিক আছে, এখানের এই একটা যে এই ছিল, রেজিস্ট্যান্ট জোন ছিল, সেটাকে মার্কেট নিয়ে নিচের দিকে নামতে শুরু করেছে, কিন্তু এটা যে খুব একটা একে আটকে রাখতে পারবে বলে আমার মনে হয় না। তো এক হচ্ছে এই জায়গাটাকে যদি মার্কেট ভেঙে ফেলে 1 ঘন্টাতে, এই এই জায়গাটা, এটাকে যদি মার্কেট ব্রেক করে দেয় 1 ঘন্টাতে, তাহলে কিন্তু মার্কেট নিচে যাবে এবং তখন কিন্তু 309-এর নিচে মার্কেট মার্কেটে যাওয়ার, এটাকে ব্রেক করার সম্ভাবনা তখন কিন্তু থাকছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই জায়গা থেকে এদিকে একটা লক্ষ্য করি, তাহলে মার্কেট এই পজিশন থেকে পজিশন, অর্থাৎ 618-কে ট্যাপ করে মার্কেট উপরের দিকে গেছে। তো মার্কেট এখান থেকে নিচে নামতে পারে, কিন্তু আমি যেটা মনে করছি 1 ঘন্টাতে এই যে জায়গা, এখানে যে মার্কেট একটা সাপ্লাই জোন, সরি, ডিমান্ড জোন তৈরি করেছে এবং তার উপরে কিন্তু একটা ফায়ার ভ্যালু গ্যাপ আছে। তো মার্কেটের এইখান পর্যন্ত আমি, আমার মতে 1 ঘন্টাতে এখানে ট্যাপ করবে এবং মার্কেট উপরে বেরিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এইখান পর্যন্ত আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং তারপরে যেটা 4 ঘন্টাতেও আমাদের যে পজিশন আছে, সেই দিকেই কিন্তু মার্কেটে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। কারণ এখানে কিন্তু 1 ঘন্টাতে একটা মার্কেট চোজ, বা যদি ভালো করে দেখি তাহলে কিন্তু এটা, এখানে মার্কেট চোজ তৈরি করেছিল 1 ঘন্টায়, এখানে মার্কেট 1 ঘন্টাতে একটা চোজ চোজ তৈরি করেছিল, এবং তারপরে দেখতে পাচ্ছি কি মার্কেট তাকে ব্রেক করে এখান থেকে আমরা একটা বর্ষ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের যে কারেন্ট যে পজিশন আছে, তাতে কিন্তু মার্কেট যদি এটাকে ব্রেক করে এখানে চলে আসতো, তাহলে কিন্তু এটা এখানে একটা রিভার্সাল তৈরি হতো, কিন্তু সেটা হয়নি। তো সেই দৃষ্টিতে দেখতে গেলে কিন্তু মার্কেট এখানে এটাকে বস তৈরি করেছে। অতএব 1 ঘন্টাতেও কিন্তু আমরা কন্টিনিউশন দেখতে যদি পাই, তাহলে মার্কেট সর্বোচ্চ হলে এখান পর্যন্ত ড্রপ করতে পারে। যদিও বা সেটা সর্বোচ্চ হলে এটার লিকুইডিটি নিতে পারে। অতএব আমি যে টার্গেট দিয়েছিলাম 309, 303, এখান পর্যন্ত মার্কেটের যাওয়ার একটা চান্স থাকলেও এটার সম্ভাবনাটা একটু কম। এখান থেকেই কিন্তু যাওয়ার সম্ভাবনাটা মার্কেটের সব থেকে বেশি, অর্থাৎ 33-30 থেকে মার্কেট আবারও আশা করছি উপরের দিকে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে। নমস্কার।